আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই হলো আমার SP 125 BS6 FI বাইকটি। আজকে আমি আমার এই বাইকটির চতুর্থ ফ্রি সার্ভিসে কী কাজ করছে, কী ভালো মন্দ এইসব বিষয়ে জানাবো এবং আপনাদের আরও অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিব। যারা বাইক লাভার আছেন, যারা এই বাইকটি নেওয়ার জন্য আগ্রহী এবং যারা এই বাইকটি নিয়েছেন, তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং অনেক কমেন্ট করেন এবং বিশেষ করে আমার হোয়াটসঅ্যাপে অসংখ্য SMS এবং কল করে থাকেন আপনারা। আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হবে, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। এই বাইকে আমি আপনাদের ভালো মন্দ এবং যারা নিয়েছেন, যারা নিতে চাচ্ছেন, তাদের সকলের জন্য উপকারী অনেক তথ্য তুলে ধরব। আশা করি সকলেই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন, কেননা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত হব। ভিডিওটি শুরু করার আগে কিছু কথা না বললেই নয়। বাইক হলো প্রত্যেকটা পুরুষের বা প্রত্যেকটা যুবকের মনের একটা ক্রাশ এবং চাওয়া। প্রত্যেকেই চায় তার যেমন একটা সুন্দরী বউ থাক, তেমনই একটা ভালো মনের মতো বাইক থাক। এটা প্রত্যেক পুরুষের, প্রত্যেক যুবকের আশা। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই বাইক যেন আমাদের উপকারী না হয়ে ক্ষতির কারণ না হয়। কেননা ইদানিং প্রত্যেক দিনেই দেখা যাচ্ছে যে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে অসংখ্য যুবকের প্রাণ চলে যাচ্ছে। কয়েকদিন আগে আমাদের এলাকায় একটা ছেলে মাত্র 19-20 বছর বয়স হবে, সেও দুনিয়া ছেড়ে চলে গেল এই বাইক অ্যাক্সিডেন্টে। তাই অবশ্যই হেলমেট মাথায় রেখে বাইক চালাবেন এবং কখনোই টপ স্পিডে বাইক চালাবেন না এবং এলাকা ভিত্তিক, জায়গা ভিত্তিক, রাস্তা ভিত্তিক সেই জায়গার পরিবেশ অনুযায়ী আপনাকে বাইকের গতি ঠিক রেখে বাইক চালাতে হবে। বুঝতে হবে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। একেবারে না ফেরার থেকে আস্তে ফেরা, দেরিতে ফেরা অনেক ভালো। আপনি বাইক নিয়ে বাইরে যান, আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই বোন সবাই বাসায় অপেক্ষায় থাকে। আপনি দুর্ঘটনায় পতিত হলে বাড়ির প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত হয়ে যায়, প্রত্যেকটা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। তাই অবশ্যই গতি নিয়ন্ত্রণ রেখে এবং রাস্তাঘাট দেখে বাইক চালাবেন। এই বাইক যেন আমাদের উপকারী হয়, আমাদের ক্ষতির কারণ না হয়। SP 125 BS6 PGM FI বাইকটি বাংলাদেশে লঞ্চ হয় 2023 সালে 18ই নভেম্বর। এর ঠিক এক মাস পরে 18 ডিসেম্বর আমি আমার SP 125 BS6 এই রেড কালার বাইকটি নিয়ে নেই এবং তখন থেকে এখন পর্যন্ত 16 মাসে আমি এখন পর্যন্ত 13,000 কিলোমিটার এই বাইকটি দিয়ে রাইড করেছি। এই বাইকটি যখন বাংলাদেশে লঞ্চ হয় তখন এই বাইকটির বাজার মূল্য ছিল 1,63,000। ওই সময় আমরা নিয়েছিলাম। পরবর্তীতে কিছুদিন পর বাইকটি বাংলাদেশে আসা বন্ধ হয়ে যায় এবং তারপর যখন বাংলাদেশে 2 মাস পরে আসে তখন বাইকটির দাম করে 1,65,000 এবং এখন পর্যন্ত 1,65,000 টাকায় এর মূল্য আছে। তবে 2-1,000 টাকা এটা শোরুমওয়ালারা কম নিতে পারে তাদের ব্যক্তিগতভাবে। বর্তমানে বৈশাখ মাস, বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও হয়েছে। বর্তমানে বাইরে প্রচুর বাতাস বইতেছে, এই কারণে বাতাসের নয়েজ আসতেছে ভিডিওর ভয়েসের মধ্যে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের কাছে রিকোয়েস্ট, সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে এখন আমি চলে যাব মূল ভিডিওতে। আমার SP 125 BS6 FI বাইকটি দীর্ঘ 16 মাসে এখন পর্যন্ত 13,000 কিলোমিটার পাড়ি দিয়েছি এবং এর মধ্যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা ফেস করিনি। এর মাঝে একটা সমস্যা হয়েছিল GPS ট্র্যাকারের কারণে, সেটা আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম এবং কিভাবে সমাধান করছি সেটাও দেখিয়েছিলাম। তো এখন আমি আপনাদের কিছু বেসিক প্রশ্নের উত্তর দিব এবং আমার বাইকটিতে চতুর্থ সার্ভিসে কী কাজ করলো এবং কী পরিবর্তন করা লাগলো কিনা এই সব বিষয়ে এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। 12,000 কিলোমিটার হয়ে গেলেই চতুর্থ সার্ভিসের সময় হয়ে যায়। তাই আমার চতুর্থ সার্ভিসের সময় হয়ে গেছে। সার্ভিস করার জন্য চলে আসলাম কুড়িগ্রাম হোন্ডা বাজার শোরুমে এবং এখানে আসার পরে আমি আমার বাইকটিকে দেখালাম। এখানে আছেন কুড়িগ্রাম হোন্ডা শোরুম সার্ভিস সেন্টারে হুজুর আলী ভাই, যিনি খুব সুন্দরভাবে সার্ভিস করে থাকেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। প্রথমে সার্ভিস সম্পর্কে কথা বলি, এরপরে কী সার্ভিস করলো সেটা দেখাবো। অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই প্রথম সার্ভিসে কী কাজ করে, দ্বিতীয় সার্ভিসে কী কাজ করে এবং পেড সার্ভিসে কত টাকা দিতে হয়, এই প্রশ্নগুলোর উত্তর দেই। এরপরে আমি দেখাচ্ছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় সার্ভিস এটা পুরাটাই ফ্রি সার্ভিস। আপনার যে কাজ করা দরকার বা যেগুলো দেখা দরকার সেগুলো আপনারা করে নিতে পারবেন ফ্রিতেই। এবং যদি কোনো কিছু পরিবর্তন করেন, যেমন অয়েল ফিল্টার বা এয়ার ফিল্টার অথবা ইঞ্জিন অয়েল অথবা অন্য কোনো পার্টস যদি আপনি পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনাকে ওই পার্টসের দাম বা জিনিসের দাম দিতে হবে, এছাড়া আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে না।
এবং এর আগে পেইড সার্ভিসে আমি সার্ভিস চার্জ 300 টাকা দিয়েছিলাম, কাজের উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে। অনেকেই জানতে চান ভাই প্রথম সার্ভিস কবে করব বা দ্বিতীয় সার্ভিস কবে করতে হবে, তৃতীয় সার্ভিস কবে করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে হুন্ডার যে সার্ভিস ওয়ারেন্টি বইটা দিছে, এই বইটার মধ্যে দেখবেন যে প্রথম সার্ভিস দ্বিতীয় সার্ভিস লেখা আছে এবং কোনটা কবে করতে হবে, কোন সার্ভিস সেইটার শিডিউলও কিন্তু দেয়া আছে। আপনি দেখেন এই যে 12 নম্বর পেজের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনার বাইকের কত কিলোমিটার পর বা কতদিন পর কোন সার্ভিস করতে হবে। দেখেন প্রথম সার্ভিস এটা হলো 750 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার এবং সময় হলো 15 দিন থেকে 1 মাসের মধ্যে। এরপর দ্বিতীয় সার্ভিস দেখেন 3500 কিলোমিটার থেকে 4000 কিলোমিটার অথবা 105 দিন থেকে 120 দিনের মধ্যে অথবা 4 মাসের মধ্যে। এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব সার্ভিসগুলোই এখানে আছে। এইভাবে এটা আপনারা দেখে নেবেন এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা যে সার্ভিসেই করান সেই সার্ভিসে আপনার কি কি কাজ করবে সার্ভিস সেন্টার থেকে সেটাও কিন্তু এখানে দেয়া আছে। আপনারা দেখেন আমার কিন্তু চতুর্থ ফ্রি সার্ভিস হয়ে গেছে এবং প্রথম পেইড সার্ভিস হয়ে গেছে। যদিও চতুর্থ সার্ভিস, কিন্তু মূলত আমার 5টা সার্ভিস হয়েছে, কেননা 4টা হলো ফ্রি সার্ভিস এবং একটা হলো পেইড সার্ভিস। মোট 5টা সার্ভিস করছি এবং এখন আমাকে দ্বিতীয় পেইড সার্ভিস করতে হবে সামনে। এরপরে আবার পঞ্চম ফ্রি সার্ভিস হবে, অর্থাৎ টোটাল 7টা সার্ভিস। এর মধ্যে 5টা হলো ফ্রি, 2টা হলো আমাকে টাকা দিয়ে করতে হবে। যে সার্ভিসটা আপনি করবেন ওই সার্ভিসের পিছনে দেখবেন লিস্ট করা আছে 24টা অথবা 28টা অথবা 29টা, যতটাই থাক আপনারা দেখে নেবেন যে কি কি কাজ করবে। এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। যে সার্ভিসে যাবেন ওই সার্ভিসে যাওয়ার আগে আপনি দেখবেন যে ওই সার্ভিসের পিছনে লেখা আছে আপনার বাইকে কি কি কাজ করবে। ওই জিনিসগুলো একটু পড়ে নেবেন, দেখে নেবেন। গিয়ে যাওয়ার পরে সার্ভিস সেন্টারে গিয়ে দেখবেন যে সেই কাজগুলো ঠিকমতো করে কিনা। যদি না করে আপনি সেটা তাদেরকে স্মরণ করাই দিবেন যে ভাই এই কাজটা করছেন কিনা, এবং এখানে লিস্ট করা আছে কি কি কাজ করবে। এই সব কাজগুলো আপনারা করাই নেবেন, এটা ওদের দায়িত্ব, অবশ্যই করে দিবে। এবং আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দেই, সেটা হলো এই সার্ভিস ওয়ারেন্টি বইয়ের শেষের দিকে দেখবেন যে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের হেড অফিসের নাম্বার দেয়া আছে এবং এখানে জিমেল দেয়া আছে, ফেসবুকের লিঙ্ক দেয়া আছে। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ফোন করা যায়। আপনাদের কোনো সমস্যা হলে, ঠিকমতো কোনো কাজ না পেলে বা কোনো ত্রুটি হলে আপনারা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে হেড অফিসে জানাইতে পারবেন। এতে আপনাদের কাজগুলো অতি দ্রুত হবে এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিবে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আপনাদের স্বপ্নকে এবার সত্যি করে দিবে ইনশাআল্লাহ। আমি বাইকের টাকা জমা দিয়েছি ব্যাংকে এবং শোরুম থেকে ডাটা করে নিচ্ছি। কুড়িগ্রাম হোন্ডা বাজার শোরুমের ম্যানেজার অত্যন্ত আন্তরিক এবং তিনি নিজেই আমার ফাইলগুলো নিয়ে ডাটা করে দিচ্ছেন। অনেকেই বলেন ভাই শোরুম থেকে ডাটা করে দেয় না, কিন্তু কুড়িগ্রাম হোন্ডা বাজার শোরুমের ম্যানেজার অত্যন্ত আন্তরিক। তিনি খুব যে কোনো কারো যদি কেউ এনে তার কাগজ দিয়ে দেয়, টাকা জমা দিয়ে এনে গ্রাহক কপি, বিআরটিএ কপি দিয়ে দেয়, তো উনি নিজ দায়িত্বে এটা ডাটা করে দেয়। এটা কিন্তু অন্যান্য শোরুমরা করতে চায় না। 15,000 16,000 এক একজনের কাছে এক ধরনের টাকা চায়। অথচ আমি শুধু টাকা নিজেই জমা দিছি এবং কাগজগুলো এনে দিছি, উনি নিজেই ডাটা করে দিছে। এর জন্য আমাকে 1 টাকাও খরচ করতে হয়নি। আমি ম্যানেজারের কাছ থেকে কাগজগুলো রেডি করে নিচ্ছিলাম। এদিকে হুজুর আলী ভাই আমার বাইকটি সার্ভিস করা শুরু করে দিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো বাইকের কি কি কাজ করলো এবং কোনো কিছু পরিবর্তন করা লাগলো কিনা বা কোনো টাকা পয়সা খরচ হয়েছে কিনা। তো তারা 2 জন কাজ করতেছে। হুজুর আলী ভাইয়ের সঙ্গে একজন সহযোগী আছে, একজন ছেলে। সিট কভার খুলে আগে ধুলামালিগুলো পরিষ্কার করতেছে, মুছতেছে। তো প্রথমে যে কাজটি করে তা হলো ব্রেক খুলে, সামনের এবং পিছনের ব্রেক, 2টা ব্রেকেই আগে খুলবে। চাকা খুলে পিছনের চাকা খুলতে হয় এবং সামনের ব্রেক খুলতে হয়, ক্যালিপার্স খুলতে হয়। দেখেন খুলে কিভাবে কাজ করতেছে। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে আপনারা যখন প্রথম সার্ভিস যেদিন করবেন সেদিনও ঠিক এই কাজটি করে নেবেন, অর্থাৎ পিছনের চাকা খুলতে বলবেন, ব্রেক খুলতে বলবেন এবং সামনের ব্রেক ক্যালিপার্স খুলতে বলবেন। খুলে ভালো করে ব্রেক শু এবং ব্রেক প্যাডগুলো সিরিজ কাগজ দিয়ে ঘষে দিতে বলবেন। যেভাবে দেখেন হুজুর আলী ভাই ঘষে দিচ্ছে। আমার প্রত্যেক সার্ভিসেই ব্রেক খুলছিল, এই যে খুলে এভাবে ঘষে নেবেন। তাহলে কি হবে, নতুন অবস্থায় যখন বাইকটা আপনি কিনবেন তখন কিন্তু এগুলোর মধ্যে পিচ্ছিল থাকে, ঠিকমতো সব জায়গায় ব্রেক হয় না, খসখস শব্দ করে এবং পিচ্ছিল হয়, ঠিকমতো ব্রেক হয় না। এই কারণে ঠিক প্রথম যখন সার্ভিস করবেন নতুন বাইক তখন কিন্তু আপনারা এই ব্রেকটা খুলতে বলবেন। খুলে পিছনের ব্রেক শু এবং সামনের ব্রেকটাও আমি দেখাবো যখন কাজ করবে। পিছনের ব্রেকটা ভালো মতো ঘষে মুছে তারপর লাগিয়ে দিল এবং ছোটো ছেলেটা অন্যান্য মোছামুছি করতেছে এবং এয়ার ফিল্টারটা খুলতেছে। আমি আপনাদেরকে এয়ার ফিল্টারটাও দেখাবো। এয়ার ফিল্টারটা মাত্র 4 মাস আগে পরিবর্তন করছি। এয়ার ফিল্টারটা আমি প্রথম পেইড সার্ভিসে যখন করি তখন কিন্তু এয়ার ফিল্টার পরিবর্তন করছিলাম, মাত্র 4 মাস হয়েছে। তো আমাকে বলতেছে যে এয়ার ফিল্টারটা ময়লা হয়ে গেছে, পরিবর্তন করেন। তো আমি বললাম মাত্র 4 মাস হলে তো তাড়াতাড়ি কীভাবে ময়লা হয়, এই কারণে লাগাই দিতে বললাম, এমনি লাগাই দিল।
হুজুর আলী ভাই পিছনে ব্রেক ভালো মতো চাকা লাগিয়ে এখন সামনের স্পকেটের জায়গাটা খুলতেছে, চেন স্পকেট। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গার মধ্যে কিন্তু অনেক ময়লা লেগে থাকে, অনেক কিছু আটকে থাকে। এর কারণে কিন্তু মরিচা ধরে চেনের মধ্যে এবং চেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এজন্য আপনারা 1-2 মাস পর পরে বাইরে থেকে অথবা সার্ভিস সেন্টারে যখন যাবেন, সার্ভিস সেন্টারে অবশ্যই এই জায়গাটা খুলতে বলবেন। এবং দেখেন এই জায়গার মধ্যে দেখেন আমারও একটা ময়লা আটকে আছে এবং অনেক ময়লা লেগে থাকে। এই জায়গাটা খুলে অবশ্যই এখানকার ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন, মাটিগুলা এবং অন্যান্য যে কোনো জিনিস যদি আটকে থাকে এগুলোকে অবশ্যই পরিষ্কার করে নেবেন। এতে করে আপনার চেনটা ভালো থাকবে। নতুবা এখানে ময়লা জমে থাকার কারণে এই ময়লাগুলো চেনের সঙ্গে লাগতে থাকে এবং চেনটা অতি দ্রুত নষ্ট হয়ে যায়। তো আমি শুধু এটাই খুলি নাই, সঙ্গে আমি হুজুর আলী ভাইকে বলছি, ভাই আমার চেনের কভারটাও খুলে দেন। এবং কুড়িগ্রাম হুন্ডা বাজারের সবাই অনেক আন্তরিক, কোনো কিছু বললে করতে বললে অবশ্যই তারা খুব সুন্দরভাবে করে দেয়। আমি খুলতে বললাম তাই চেন কভারটা খুলে দিল এবং চেন কভারটা খোলার পরে ছোট ছেলেটা সে আবার পাশে নিয়ে গিয়ে চেনের ভিতরে যেগুলো ময়লা আছে সেই ময়লাগুলোকে ভালো করে ঘষে ঘষে উঠাই দিচ্ছে এবং পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নতুন করে চকচকা করে নিয়ে আসলো। এবং হুজুর আলী ভাই চেনটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, চেনের মধ্যে কোনো ময়লা আছে কিনা সব কিছু ভালো মতো ঘষে ঘষে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এবং পরবর্তীতে গিয়ার অয়েলটা আমি সঙ্গে নিয়ে যাইনি, আমি অন্য ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার চেনের মধ্যে আমি গিয়ার অয়েল দিই। তো গিয়ার অয়েল না থাকার কারণে আর চেন লুবও না থাকার কারণে একদম নতুন মোবিল যেটা নতুন ইঞ্জিন অয়েলের কিছুটা দিয়ে দিয়েছে আর কি। এরপর ভালো করে চেন অ্যাডজাস্ট করে এবং সঙ্গে ব্রেক ঠিকমতো হয় কিনা এবং ব্রেক করার সময় লাইট জ্বলে কিনা এই সব কিছু হুজুর আলী ভাই চেক করলেন। চেক করে এরপর ভালো করে চাকাটাকে টাইট করে লাগিয়ে দিলেন। পিছনের চাকা, চেন এবং ব্রেকের কাজ শেষ। এবার সামনের ক্যালিপার্স খুলতেছে। সামনের ব্রেক আপনাদেরকে দেখাচ্ছি। অনেকের ব্রেক 5000 কিলোমিটার, 6000, 7000 কিলোমিটার পরে নাকি ব্রেক প্যাড নষ্ট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। তো দেখেন আমি এখন পর্যন্ত 13000 কিলোমিটার চালাইছি এবং আমার ব্রেক প্যাডের কি অবস্থা দেখেন। 16 মাসে 13000 কিলোমিটার চালাইছি, এখন পর্যন্ত কিন্তু আমার ব্রেক প্যাড প্রায় বেশি অর্ধেক ভালো আছে। এখন পর্যন্ত আরও অনেক চালানো যাবে, প্রায় 20000 কিলোমিটার চালানো যাবে। তো যারা বেশি ব্রেক ধরেন আর কি, সামনের ব্রেকটা বেশি ধরেন এবং ঠিকমতো ব্রেক ঘষে নেন না বা ঠিকমতো ব্রেক চেক করেন না, তাদের হয়তো বা তাড়াতাড়ি ব্রেক প্যাড নষ্ট হয়ে যায়। কিন্তু আমি যেহেতু প্রত্যেক সার্ভিসে চেক করাই নিছি এবং ঘষে নিছিলাম, ঠিকমতো অ্যাডজাস্ট করে লাগাই নিছিলাম, যার দরুন কিন্তু এখন পর্যন্ত আমার ব্রেক প্যাড ভালো আছে এবং এটা দিয়ে আশা করা যায় আরও 7000-8000 কিলোমিটার চালানো যাবে। এবং এই বাইকে হলো কম্বো ব্রেকিং সিস্টেম, অর্থাৎ পিছনে ব্রেক ধরলেই পিছনে হবে 60%, সামনে হবে 40%। তাই সামনে ব্রেক বারবার ধরার দরকার নাই, পিছনে ব্রেক ধরবেন তার সাথে সামনে ব্রেক ধরবেন। এবং এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে যখনই আপনারা প্রথম সার্ভিস করান অথবা দ্বিতীয় সার্ভিস করান তখন কিন্তু অবশ্যই এই সামনের ব্রেক এবং পিছনে ব্রেক খুলে ভালো করে এভাবে ঘষে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়ে নতুন অবস্থায় লাগিয়ে নেবেন। তাহলে কোনো ধরনের খসখস ঘসঘস শব্দ করবে না এবং ব্রেকটা খুব সুন্দরভাবে খুব সহজেই হবে। সব কিছু ভালো করে ওয়াশ করে গ্রিজ দিয়ে এরপর সামনে ব্রেকটা লাগিয়ে দিলেন। দেওয়ার পরে এখন চাকাটাকে ঘুরিয়ে দেখলেন যে ঠিকমতো ব্রেক হয় কিনা এবং কোনো জায়গার মধ্যে শব্দ হয় কিনা বা ঠিকমতো চাকা ঘুরতেছে কিনা, ব্রেক হয় কিনা সব চেক করে দেখলেন। এবার ব্রেকটা দেখতেছেন, ব্রেকের ঠিকমতো হয় কিনা বা নাট ঠিকমতো আছে কিনা, যতটুকু লুজ থাকা লাগে ততটুকু আছে কিনা চেক করে দেখলেন। এবং এখানে দেখেন ব্রেকের মধ্যে যে অয়েল দেয়া থাকে এই অয়েল লেভেল আছে এখানে একটা, এই লেভেল পর্যন্ত অয়েল থাকতে হবে। এর নিচে যদি অয়েল নেমে যায় তাহলে কিন্তু ব্রেক ঠিকমতো হবে না। তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে আর অয়েল দেওয়া লাগবে কিনা, তো বললো যে না এখনও লেভেল পর্যন্ত আছে, দেয়া লাগবে না, যখন লাগবে তখন বলা হবে। খুলে ভালো করে গ্রিজ দিয়ে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিলেন। ভিডিওটা একটু লং হচ্ছে, আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এবং পরবর্তীতে যেন আপনারা সহজেই কাজগুলো করায় নিতে পারেন। যারা বাইক কিনছেন বা কিনবেন আপনাদের বোঝার সুবিধার্থে সব বিষয়গুলো আপনাদেরকে দেখাইতেছি, তাই ভিডিওটা একটু লং হচ্ছে। আশা করি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। এবার চেন কভার লাগিয়ে দিলেন, চেন স্পকেটের কভারটা লাগিয়ে দিলেন, সব কিছু অ্যাডজাস্ট করে ভালো করে মিলিয়ে দিলেন এবং গিয়ার শিফট প্যাডেলটা খুলছিলেন সেটার মধ্যেও ভালো করে ওয়াশ করে গ্রিজ দিয়ে এরপরে সেটাও লাগিয়ে দিলেন। এখন সব সেটিং চলছে, আরও 2-1টা কাজ বাকি আছে। এবার স্পার্ক প্লাগটা খুলতেছেন, স্পার্ক প্লাগটা খুলে ভালো করে মুছলেন এবং স্পার্ক প্লাগটা আমি যখন চতুর্থ অর্থাৎ প্রথম পেড সার্ভিস করছিলাম সেই সময় পরিবর্তন করে নিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন মাথাটা দেখলেন যে না এখনও ঠিক আছে, সমস্যা নেই। যদি পরিবর্তন করার দরকার হতো তাহলে তো অবশ্যই বলতো পরিবর্তন করার কথা, কিন্তু মাত্র 4 মাস আগে লাগিয়েছিলাম তাই বললো যে পরিবর্তন করা লাগবে না। তো যদি পরিবর্তন করা লাগতো এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার এবং এই প্লাগ
এগুলাই সাধারণত পরিবর্তন করা লাগে। যেহেতু আমি মাত্র 4 মাস আগে পরিবর্তন করে নিয়েছিলাম, তাই কোনো কিছুই পরিবর্তন করা লাগলো না। আপনারা দেখবেন, সব কিছু চেক করে দেখবেন, যদি ভালো না থাকে তাহলে পরিবর্তন করে নেবেন, আর যদি ভালো থাকে তাহলে পরিবর্তন করার দরকার নেই। তো এই সার্ভিসে আমার কিন্তু কোনো কিছুই পরিবর্তন করা লাগেনি, তাই আমাকে এক্সট্রা কোনো খরচ দিতে হয়নি। তো এই যখন আমার সার্ভিস হয়ে গেল, সব চেক করা শেষ হয়ে গেল, সব ফিটিং করা হয়ে গেল, এখন আমার বাইকটার টায়ার প্রেশার চেক করে দেখবে। এবং অনেকেই কমেন্ট করেন, ভাই এই বাইকের টায়ার প্রেশার কত রাখবো, এবং অনেকেই বিভিন্ন ধরনের টায়ার প্রেশার দিয়ে থাকেন। আমি অন্য একটা ভিডিওতে বলছিলাম যে এই বাইকের টায়ার প্রেশার কত রাখতে হয়, তা আপনার চেন যেখানে আছে, চেন কভারের মাঝে দেখবেন একটা স্টিকার লাগানো আছে, সেই স্টিকারের মধ্যে দেয়া আছে আপনার টায়ার প্রেশার সামনে রাখতে হয় 25 এবং পিছনে রাখতে হয় 33। তবে আপনি যদি ডাবল রাইড করেন এবং রাস্তা ভালো হয়, সেক্ষেত্রে আপনি সামনে 25ই থাকবে, পিছনে আপনি 38 থেকে সর্বোচ্চ 40 পর্যন্ত দিতে পারবেন। হুজুর আলী ভাই টায়ার প্রেশার চেক করে দেখলো যে আমার টায়ার প্রেশার ঠিক আছে, কেননা আমি টায়ার জেল দিয়েছি, তাই এখন হাওয়া কমার সম্ভাবনা নেই। তিনি চেক করে এখন বাইকটা টেস্ট রাইডের জন্য নিয়ে গেলেন এবং টেস্ট রাইড করে নিয়ে আসলেন। এখন সর্বশেষ কাজ, যেটা এর আগে হয়নি, এইবার এর আগের বার চতুর্থ সার্ভিস যখন করছিলাম, পেড সার্ভিস সেই সময় করছিল, এবং এইবার ফ্রি সার্ভিসেও সেই কাজটা করে নিল, সেটা হলো বাইক ওয়াশ করে দিবে। আপনারা সার্ভিস কুপনগুলোর মধ্যে দেখবেন যে বাইক ওয়াশের একটা সিস্টেম আছে, লেখা আছে। তো এর আগে করে নাই, কিন্তু পরবর্তীতে আরমান ভাই যখন আসছিল, এরপরে কিন্তু সেই দিন আমার বাইকটা ওয়াশ করে দিচ্ছিল, এবং এই যে এবার সার্ভিসেও বাইকটা ভালো করে ওয়াশ করে দিছে। তবে শ্যাম্পু কেনার জন্য টাকা কিন্তু আমি দিছিলাম, শ্যাম্পু নিয়ে এসে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতেছে। আরেকটা বিষয়, আপনারা কিন্তু ডিটারজেন্ট পাউডার অথবা অন্য কোনো সাবান দিয়ে বাইক ওয়াশ করবেন না, এতে করে কিন্তু রঙের মধ্যে সমস্যা হতে পারে। এই কারণে সবসময় আপনারা উপরে যেগুলো ওয়াশ করবেন সেগুলো আপনারা শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন। এবং বাইকের নিচের মধ্যে যদি ভারী ময়লা থাকে এবং ইঞ্জিন অয়েল লেগে থাকে, এরকম তেল জাতীয় কিছু থাকে, সেক্ষেত্রে সেখানে ডিটারজেন্ট নিচে ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই উপরে আপনারা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন। এবং এই দিন কাগজপত্র রেডি করা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই একটা বিষয় ভুলে গেছিলাম, তা হলো ব্যাটারি ভোল্টেজ চেক করে দেখবে। ব্যাটারিতে থাকতে হয় 12.40, কিন্তু সেটা ঠিকমতো আছে কি না সেটা আমি মনেও ছিল না, ওনারাও মনে খুলে দেখে নাই, যার দরুন বিষয়টা দেখাইতে পারলাম না। হয়তো বা এরপরে যেদিন যাব সেদিন আবার গিয়ে ব্যাটারিটা চেক করে নেব। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই কয়েকটা বিষয় বলতে পারলাম না। তা হলো এই বাইকের সাসপেনশন হার্ট সম্পর্কে অনেকে জানতে চাইছেন, এবং গিয়ার শিফটের সমস্যা সম্পর্কে। আসলে এটার সমাধান কিভাবে করা যায় এই ভিডিও আমি সামনে নেক্সট ভিডিওতে দিব, এবং ব্রেক ইন পিরিয়ড কিভাবে মানতে হয় এই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করতেছি ইনশাআল্লাহ। আগামী ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর এবং ব্রেক ইন পিরিয়ডের ভিডিওটা দিয়ে দেব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, তাই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। এবং এই বাইকের অনেক ভালো মন্দ বিষয় নিয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আশা করি সকলেই ভিডিওগুলো পারলে সময় পেলে দেখে নেবেন। আবার দেখা হবে সামনে নতুন ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। শেখ টিভি 99, নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।